প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আমরা সবাই তো জানি একটা সমযোজী যৌগতে সমযোজী বন্ধন থাকে, অন্যদিকে একটা আয়নিক যৌগতে থাকে আয়নিক বন্ধন, রাইট? তো বাস্তব ক্ষেত্রে আসলে যেটি লক্ষ্য করা যায় সেটি হচ্ছে একটা সমযোজী যৌগতে কিছুটা আয়নিক ধর্ম হচ্ছে পরিলক্ষিত হয়, অন্যদিকে একটা আয়নিক যৌগতে কিছু পরিমাণ সমযোজী প্রকৃতিও দেখা যায়। সো এই যে ব্যাপারটি অর্থাৎ একটা সমযোজী যৌগতে আয়নিক ধর্ম দেখা যায়, অন্যদিকে একটা আয়নিক যৌগে সমযোজী ধর্ম দেখা যাচ্ছে। এগুলো নিয়েই হচ্ছে আমরা আমাদের আজকের এই ক্লাস লেকচারটিতে আলোচনা করব। এই যে একটা সমযোজী যৌগের আয়নিক ধর্ম, এটা আসলে ব্যাখ্যা করা হয় পোলারিটি নামক একটা কনসেপ্ট দিয়ে। অন্যদিকে একটা আয়নিক যৌগের যে সমযোজী ধর্ম রয়েছে সেটা এক্সপ্লেইন করা হয় পোলারায়ন নামে আরেকটা কনসেপ্ট দ্বারা। আর যখন পোলারায়ন নামক কনসেপ্টটি পড়বো, তখন ফাজানের নীতি বলতে একটা নীতি রয়েছে, সেগুলো আমরা আজকের এই ক্লাস লেকচারে আলাপ করব। তো একটু খেয়াল করো, পোলারিটি এবং পোলারায়ন কিন্তু ডিফারেন্ট কনসেপ্ট, সো এগুলোকে নিয়ে কখনোই তালগোল পাকাবে না। তো সবসময় মনে রাখবে, সমযোজী যৌগের আয়নিক ধর্ম এক্সপ্লেইন করে পোলারিটি, অন্যদিকে আয়নিক যৌগের সমযোজী ধর্ম যেটা, সেটাকে এক্সপ্লেইন করা হচ্ছে পোলারায়ন। তো আজকের ক্লাসটা বেসিক্যালি আমরা শুরু করব প্রথমে পোলারিটি দিয়ে, দেন আমরা পোলারায়ন পড়বো। পোলারায়ন পড়ার পর পোলারায়নের যে একটা নীতি রয়েছে, ফাজানের নীতি, সেটি নিয়ে আলোচনা করব। তো চলো ক্লাস লেকচারটি প্রথমেই পোলারিটি দিয়ে শুরু করা যাক। তো প্রথম স্লাইডে কিন্তু আমরা দেখে এসেছিলাম যে কোনো একটা সমযোজী যৌগ কতটুকু আয়নিক সেটা এক্সপ্লেইন করা হয় হচ্ছে পোলারিটি দিয়ে। কিরকম দেখো, প্রথমে আমরা হচ্ছে একটু পোলারিটি যে কনসেপ্টটা আছে সেটা একটু বুঝে নেই। দেখো, পোলারিটি কোথায় দেখা যাবে? পোলারিটি সবসময় সমযোজী যৌগতে দেখা যাবে। এটি একটু মনে রাখবে, যেটা সেটা হচ্ছে পোলারিটি সবসময় সমযোজী যৌগতে দেখা যাবে। ধরো তোমার কাছে একটা সমযোজী যৌগ রয়েছে, অর্থাৎ এ আর বি রয়েছে, যার মাঝখানে একটা সমযোজী বন্ধন রয়েছে। আমরা কি জানি? আমরা জানি হচ্ছে সমযোজী বন্ধন বা একটা সিঙ্গেল বন্ড মানে হচ্ছে সেখানে ২ টা ইলেকট্রন থাকে, তাই তো? যেখানে একটা ইলেকট্রন আসে হচ্ছে এই পরমাণু থেকে, অন্য যে ইলেকট্রনটা আছে সেটা হচ্ছে আসে হচ্ছে আরেকটা পরমাণু থেকে, এবং এই ২ টা ইলেকট্রন তারা দুজনেই হচ্ছে শেয়ার করে রাখে, রাইট? তো আমরা কিন্তু আরেকটা কনসেপ্ট পড়ে এসেছিলাম, যেটা সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা কি ছিল? তড়িৎ ঋণাত্মকতা ছিল হচ্ছে সমযোজী বন্ধনে শেয়ারকৃত দুটি ইলেকট্রন যুগলকে নিজের দিকে আকর্ষণ করার যে বা নিজের দিকে টেনে নেয়ার যে হচ্ছে যে প্রবণতা, সেটা ছিল তড়িৎ ঋণাত্মকতা। তো ধরো এখানে এ পরমাণু থেকে বি পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বেশি। তাহলে এই যে সমযোজী বন্ধনে শেয়ারকৃত যে ইলেকট্রন যুগল রয়েছে, সেটা অবশ্যই বি পরমাণু তার নিজের দিকে টেনে নিবে, রাইট? এরকমভাবে টেনে নিবে। সো এই যে টেনে নিলে দেখা যাবে এখন ইলেকট্রন যুগল আগে শেয়ার অবস্থায় ছিল, বাট এখন দেখা যাবে ইলেকট্রন যুগল যেহেতু বি পরমাণুর দিকে হেলে পড়েছে, তার মানে বি পরমাণু হচ্ছে এখন ঋণাত্মক হয়ে গেছে, তাই না? অর্থাৎ এখানে আংশিক ঋণাত্মক চার্জের সৃষ্টি হবে। অন্যদিকে এ পরমাণু হচ্ছে এখানে ইলেকট্রনটা দিয়েছিল, তাই তো? বাট এ পরমাণু কিন্তু এখন ইলেকট্রনটাকে হারিয়ে ফেলেছে। সো সে হয়ে যাবে আংশিক ধনাত্মক। তো এই যে একটা পরমাণুতে তড়িৎ ঋণাত্মকতার কারণে একটা পরমাণুতে আংশিক ধনাত্মক চার্জ এবং আংশিক ঋণাত্মক চার্জ সৃষ্টি হলো, বা বলতে পারি একটা পজিটিভ পোল এবং একটা নেগেটিভ পোল তৈরি হলো, তখন যে সিস্টেমটা বা তখন যে কাঠামোটা দ্বারা করা হয় সেটা হচ্ছে আসলে ডাইপোল। কি বললাম? যে এখানে দেখো, এখানে একটা পোল রয়েছে, এখানে আরেকটা পোল রয়েছে। একটা পোল হচ্ছে ধনাত্মক, আরেকটা পোল হচ্ছে ঋণাত্মক। সো এখানে একই যোগে কয়টা পোল রয়েছে? ২ টা পোল না? তাই তাকে বলা হয় ডাইপোল। আর এই যে ডাইপোল সৃষ্টির ঘটনাটা, যেটা তড়িৎ ঋণাত্মকতার জন্য হলো, এই পুরো ঘটনাটাকে বলা হয় হচ্ছে আসলে পোলারিটি। তো চলো একটু সংজ্ঞায়িত করে ফেলি। দেখো পোলারিটি কি? পোলারিটি হচ্ছে সমযোজী যৌগের দুটি পরমাণুর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকলে, যেটা আসলে এখানে ছিল, শেয়ারকৃত ইলেকট্রন যুগল অধিক তড়িৎ ঋণাত্মক যৌগের দিকে হেলে পড়ে। তাই তো? এখানে আমরা দেখতে পাচ্ছি যে অধিক তড়িৎ ঋণাত্মক যে বি পরমাণু ছিল তার দিকে হেলে পড়েছে। এতে করে অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণুতে আংশিক ঋণাত্মক চার্জ ক্রিয়েট হয়, এই যে এখানে হয়েছে। এবং কম তড়িৎ ঋণাত্মক যৌগ যেটি থাকে, এটা মৌল হবে আসলে, কম তড়িৎ ঋণাত্মক যে মৌল বা পরমাণুটি থাকে, সেই পরমাণুতে আংশিক ধনাত্মক চার্জ ক্রিয়েট হয়। তাই তো? এতে করে যেন কি তৈরি হতো? এতে করে দেখা যেত একটা ডাইপোল তৈরি হতো, তাই না? এই সিস্টেমটাকে বলতাম আমরা ডাইপোল। এই যে ডাইপোল সৃষ্টির ঘটনাটা, তাকেই আসলে বলা হয় পোলারিটি। আশা করি পোলারিটি রিলেটেড কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। তো আরেকটা জিনিস যেটা মনে রাখবে, যেটা হচ্ছে সবচাইতে ইম্পোর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে পোলারিটি একটা যৌগতে যত বেশি হবে, অর্থাৎ একটা সমযোজী যৌগতে পোলারিটি যত বেশি হবে, তার আয়নিক যে ধর্মটা আছে সেই সমযোজী যৌগের সেটাও বৃদ্ধি পাবে। কি বললাম? ধরো একটা যৌগ রয়েছে, সেটা হচ্ছে সমযোজী যৌগ। সেই যৌগতে কোনো কারণে পোলারিটি বেশি হচ্ছে। পোলারিটি বেশি হওয়া মানে হচ্ছে সেই যৌগটা হচ্ছে অনেকটা আয়নিক যৌগের মতো আচরণ করবে। তো এটা আসলে কেন? চলো এটা একটু কারণ খুঁজি। দেখো, এখানে কি হচ্ছিল? এখানে যখন সমযোজী বন্ধন থাকে তখন কি ২ টা ইলেকট্রন তারা ২ জন শেয়ার করে থাকে, তাই তো? একটা দেখা যায় এইখানে, আরেকটা ইলেকট্রন দেখা যায় এইখানে থাকে, তাই তো? তো দেখা যায় যে এই যে ইলেকট্রন, এটা আসে হচ্ছে তার থেকে, আর এখানে যে ইলেকট্রনটা আছে এটা আসে তার থেকে, রাইট? তারা শেয়ার করে রাখতো।
তো এটাই ছিল সমযোজী যৌগ। বাট এখন দেখো এই ২ টা ইলেকট্রন কি? এমন হয়ে গেছে না যে A পরমাণু হচ্ছে ২ টা ইলেকট্রন ছেড়ে তাকে দিয়ে দিয়েছে এবং B পরমাণু হচ্ছে ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করেছে বা গ্রহণ করেছে। সো এরকম ক্যারেক্টারিস্টিক্স বা এরকম যে বৈশিষ্ট্য সেটা কিন্তু আয়নিক যৌগতে দেখা যায়। রাইট? সো এখানে এই যে ঘটনাটা, এই যে ইলেকট্রন দানের মতো বিষয়টা এটা কখন এসেছে? যখন পোলারিটির মতো কেস অ্যারাইজ করেছে তখনই কিন্তু এই ঘটনাটা ঘটেছে। তাই আমরা বলতে পারি এখানে যখনই হচ্ছে পোলারিটি হবে বেশি কোনো একটা যৌগের, কোনো একটা সমযোজী যৌগের পোলারিটি যখন বেশি হবে, তখন তার আয়নিক ধর্মটা বৃদ্ধি পায়। তো একটু খেয়াল করে এখানে এই যে পোলারিটির মতো ঘটনাটা এটা শুরু হয়েছে কার জন্য? এটা কিন্তু শুরু হয়েছে এইজন্যই যে B যে পরমাণুটা ছিল, তার যে তড়িৎ ঋণাত্মকতাটা ছিল সেটা একটু বেশি ছিল। তার তড়িৎ ঋণাত্মকতাটা A পরমাণু থেকে বেশি হওয়াতে সে হচ্ছে ইলেকট্রনটাকে তার দিকে একটু টেনে নিয়েছে। তাই ডাইপোল সৃষ্টি হয়েছে। আর এই ডাইপোল সৃষ্টি হওয়ার জন্যই তো পোলারিটি এসেছে, তাই না? তো এই যে ডাইপোল সৃষ্টির ঘটনা বা পোলারিটি তার জন্য কিন্তু সবচাইতে বিগেস্ট যে ড্রাইভিং ফোর্স বা কারণটা সেটা কিন্তু হচ্ছে B পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা। সো এই যে বিপরমাণু তড়িৎ ঋণাত্মকতার জন্য এই যে পোলারিটিটা হচ্ছে, তাই আমরা যেটা করব তড়িৎ ঋণাত্মকতা কয়েকটা পরমাণুর আমরা জেনে রাখবো। কেন জেনে রাখবো? একটু পরের স্লাইডে গেলেই বুঝতে পারবো আমরা। বাট আপাতত যেটি বলছি সেটি হচ্ছে এখানে অনেকগুলো পরমাণু পর্যায় সারণী যে তড়িৎ ঋণাত্মকতা আছে, সেগুলো হচ্ছে আমরা একটু জেনে নিব যেগুলো আমাদের ইন্টারমিডিয়েট লেভেলের জন্য ইম্পোর্টেন্ট। আমরা শুধু সেই পরমাণুগুলোরই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা এই স্লাইডটাতে জানবো। তো পর্যায় সারণীতে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক যে মৌলটা সেটা হচ্ছে ফ্লোরিন। ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান হয় 4, অক্সিজেনের হয় হচ্ছে 3.5, ক্লোরিনের হয় 3, নাইট্রোজেনের হয় 3, কার্বনের হয় 2.5, অন্যদিকে হাইড্রোজেনের হয় 2.1। তোমরা একটু কষ্ট করে এই মানগুলো একটু মাথায় রাখবে। কারণ এই মানগুলো একটু জেনে রাখলে তোমাদের জন্য কেমিস্ট্রিটা অনেক বেশি ইজি হয়ে যাবে। আরেকটা কথা বলে রাখি, এই যে এখানে তড়িৎ ঋণাত্মকতার মান বা যে ভ্যালুটা এসেছে, এই ভ্যালুগুলো আসলে এসেছে হচ্ছে লিনাস পাউলিং নামক একজন সায়েন্টিস্টের একটা স্কেল ছিল যাকে বলা হয় পাউলিং স্কেল। সেই স্কেল থেকে হচ্ছে এই মানগুলো নেয়া। এই যে তড়িৎ ঋণাত্মকতার মানগুলো এখানে দেখতে পাচ্ছ ফ্লোরিনের 4, অক্সিজেনের 3.5 এগুলো আসলে এসেছে হচ্ছে পাউলিং এর স্কেল থেকে। তো কেন হচ্ছে এই তড়িৎ ঋণাত্মকতার মানটা মনে রাখতে বলছি এটা একটু আমরা এই স্লাইডে দেখি। দেখো সমযোজী বন্ধনে যে ২ টা পরমাণু পরস্পরের সাথে যুক্ত থাকে সমযোজী বন্ধনের মাধ্যমে, সে সমযোজী বন্ধনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের মানের উপর ভিত্তি করে আমরা কোনো একটা বন্ধনকে বা যৌগকে কয়েকভাবে ভাগ করতে পারি। কিরকম দেখো, এখানে ডেল্টা EN দিয়ে বোঝানো হচ্ছে ২ টি পরমাণুর মধ্যবর্তী তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। কেমন? দেখো এখানে ধরো ফ্লোরিনের কত? 4 আছে। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান কত? 3.5 যদি তাদেরকে বিয়োগ দাও, তাহলে অ্যান্সার কত আসবে? 0.5 না? অর্থাৎ অক্সিজেন এবং ফ্লোরিন যদি কখনো যৌগ গঠন করে তাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত? 5 হবে, রাইট? সো এখানে ডেল্টা EN দিয়ে আমি এক্সাক্টলি ওই জিনিসটাই বোঝাচ্ছি যে ২ টি পরমাণুর মাঝখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য ঠিক কত? তো ধরো যদি কখনো সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য শূন্য হয়, তখন আমরা তাকে বলবো বিশুদ্ধ সমযোজী যৌগ বা ওই বন্ধনটাকে বলবো বিশুদ্ধ সমযোজী বন্ধন। কখনো যদি দুটি পরমাণু তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.1 থেকে 0.8 এর আশেপাশে বা মধ্যে হয়ে থাকে, তখন আমরা তাকে বলবো সমযোজী যৌগ। আর যদি এমন হয় 0.9 থেকে 1.6 তখন আমরা বলবো পুরা সমযোজী যৌগ। আর যদি 1.7 এর বেশি হয়ে থাকে তখন আমরা বলবো আয়নিক যৌগ। কিরকম? দেখো উদাহরণ দিলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ফর এক্সাম্পল ধরো তোমার কাছে একটা সমযোজী বন্ধন আছে যেটা হচ্ছে হাইড্রোজেন গ্যাসের জন্য। তো হাইড্রোজেন গ্যাসে ২ টা পরমাণু এভাবে যুক্ত থাকে, রাইট? তো একটু খেয়াল করো এই হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কত? এই দেখো এখানে পাউলিং স্কেলে 2.1 দেয়া। তো এই হাইড্রোজেনেরও তো 2.1 হবে। ২ টারই 2.1। তো তাদের যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি তুমি ক্যালকুলেট করো 2.1 মাইনাস 2.1 তাহলে কত আসবে? 0 আসবে। দেখো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য দুটি মৌলের অর্থাৎ সমযোজী যৌগে আবদ্ধ দুটি মৌল বা পরমাণু তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যখন 0 হয় তখন আমরা বলি তাকে বিশুদ্ধ সমযোজী যৌগ, তাই তো? তো এখানে যেহেতু H2 এর হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0 এসেছে তাই আমরা তাকে বলব বিশুদ্ধ সমযোজী যৌগ। তো চলো আরেকটা এক্সাম্পল দেখে নিই। ধরো মিথেন রয়েছে এখন তোমার কাছে। তো মিথেনে দেখো এখানে কার্বন রয়েছে আর একটা হাইড্রোজেন রয়েছে। সেম ওয়েতে এখানে ৪ টা হাইড্রোজেন রয়েছে কার্বনের সাথে যুক্ত। তাই তো? তো যেকোনো একটা কার্বন এবং হাইড্রোজেন নিয়ে আমরা এখানে এনালাইসিসটা করতে পারি। দেখো এখানে কার্বন, এই যে কার্বনটা রয়েছে কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান কত? 2.5 সো 2.5 এবং হাইড্রোজেনের কত? 2.1 তাই তো? তো যদি বিয়োগ করো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত আসবে? 0.4 দেখো এটা কোন রেঞ্জে পড়েছে? এটা পড়েছে 0.1 থেকে 0.8 এর মধ্যে। তাই তো? তাই আমরা তাকে বলব সমযোজী যৌগ। অর্থাৎ আমার এই ক্ষেত্রে মিথেন হবে সমযোজী যৌগ। সেইম ওয়েতে আমরা যদি এখানে পানির মলিকিউল বা পানির যে অণু রয়েছে সেটা
বিশ্লেষণ করি তাহলে যেটা দেখতে পাবো, দেখো এখানে অক্সিজেনের যে তড়িৎ ঋণাত্মকতা রয়েছে সেটা হচ্ছে 3.5 এবং হাইড্রোজেনের যেটা রয়েছে সেটা হচ্ছে 2.1, রাইট? সো বিয়োগ করলে আমাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যর মান দাঁড়াবে 1.4। দেখো এটা কোন রেঞ্জে পড়েছে? এটা কিন্তু 0.9 থেকে 1.6 এর মধ্যে পড়েছে, তাই তো? তাই আমরা H2O বা পানির যে মলিকিউল বা অণু রয়েছে তাকে আমরা বলি পোলার সমযোজী যৌগ। এবার চলো লাস্ট আরেকটা এক্সাম্পল দেখি। ধরো তোমার কাছে হাইড্রোজেন ফ্লোরাইড আছে, তাই তো? এই যে হাইড্রোজেন ফ্লোরাইড যেটি রয়েছে সেখানে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কত? দেখো 2.1, আর ফ্লোরিনের কত? ফ্লোরিনের হচ্ছে এখানে 4, তাই তো? তাহলে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যর মান দাঁড়াবে হচ্ছে 1.9। দেখো এটা কিন্তু 1.7 এর থেকে বেশি। তাই আমরা হাইড্রোজেন ফ্লোরাইড যে যৌগটি রয়েছে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো আয়নিক যৌগ। তো এভাবে চাইলেই কিন্তু আমরা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য দিয়ে বা পোলারিটির কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা কি করতে পারি? আমরা হচ্ছে কোনো একটা সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্যটাকে ব্যাখ্যা করতে পারি, তাই তো? দেখো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য এখানে যদি টেবিলটা এনালাইসিস করো, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত বেশি বাড়ছে বা বৃদ্ধি পাচ্ছে, যৌগগুলো কোন দিকে যাচ্ছে? আয়নিকের দিকে যাচ্ছে, তাই তো? অর্থাৎ সমযোজী যৌগ তখন হচ্ছে আয়নিকের মতো হচ্ছে আচরণ করা শুরু করতে থাকে। তো এই ছিল আমাদের পোলারিটি বিষয়ক আলাপ আলোচনা। এখন আমরা ডিরেক্টলি চলে যাব পোলার আয়নে। আর আরেকটা জিনিস একটু মনে রাখো, পোলারিটি যেটা আছে এটার জন্য কি এক্সপ্লেইন করতো? পোলারিটি এক্সপ্লেইন করতো একটা সমযোজী যৌগ কতটা আয়নিক, রাইট? অন্যদিকে পুরো অপোজিট ওয়েতে পোলার আয়ন যেটা সেটা এক্সপ্লেইন করে কোন একটা আয়নিক যৌগ কতটুকু সমযোজী। তার মানে হচ্ছে পোলারিটি যদি হচ্ছে কোনো একটা সমযোজী যৌগে দেখা যায়, পোলারায়ন দেখা যাবে একটা আয়নিক যৌগে। এই ব্যাপারটা একটু ক্লিয়ার হয়ে নাও। পোলারিটি দেখা যাবে সমযোজী যৌগে এবং পোলারিটির মাধ্যমে একটা সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য আমরা ব্যাখ্যা করতে পারবো। অপোজিট ওয়েতে পোলারায়ন দেখা যাবে আয়নিক যৌগতে এবং পোলারায়নের মাধ্যমে একটা আমরা হচ্ছে আয়নিক যৌগ যেটা আছে সেটা কত সমযোজী সেটা এক্সপ্লেইন করতে পারবো। অর্থাৎ পোলারায়নের মাধ্যমে আমরা কি করতে পারছি? কোন একটা আয়নিক যৌগ কতটুকু সমযোজী সেটা এক্সপ্লেইন করতে পারছি। সো এখন আমরা বেসিক্যালি শুরু করব। পোলার আয়ন বলতে আসলে আমরা কি বুঝি? তারপর আমরা ফাজানের নীতিতে মুভ করব। সো চলো ১ম এ আমরা পোলার আয়ন বলতে কি বুঝি সেই কনসেপ্টটা একটু ক্লিয়ার করে নিই। দেখো, পোলার আয়ন যেটা সেটা হচ্ছে সবসময় আয়নিক যৌগে দেখা যায়, তাই তো? সো আয়নিক যৌগে কি থাকে? আয়নিক যৌগে একটা ক্যাটায়ন থাকে যাকে আমি M+ দিয়ে দেখিয়েছি এবং একটা অ্যানায়ন থাকে যাকে আমি A- দিয়ে দেখিয়েছি। এই যে লাল বৃত্তটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অ্যানায়ন, আর এইখানে যে সায়ান কালার বা আসমানি কালার বলতে পারো যে বৃত্তটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ক্যাটায়ন। আর এই যে কালো কালার ভরাটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কালো কালার যে কেন্দ্র এটা হচ্ছে আসলে তার নিউক্লিয়াস অর্থাৎ ক্যাটায়নের নিউক্লিয়াস। আর এখানে লাল কালারের ভেতরে যে কেন্দ্রটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যানায়নের নিউক্লিয়াস। আর তার চারপাশে কি রয়েছে? তার চারপাশে হচ্ছে ইলেকট্রন রয়েছে। সেইম ওয়েতে এখানেও তার চারপাশে ইলেকট্রন রয়েছে। তো আয়নিক যৌগতে যৌগ গঠনকালে যখন হচ্ছে ক্যাটায়নটা অ্যানায়নের দিকে মুভ করতে থাকে বা অগ্রসর হতে থাকে, তখন দেখা যায় একটা বিশেষ ঘটনা হয়। ঘটনাটি হচ্ছে এমন, এই যে ক্যাটায়নটি যেটি আছে, ক্যাটায়নের নিউক্লিয়াসে যে ধনাত্মক চার্জ আছে, এই যে ক্যাটায়নের নিউক্লিয়াসে যে ধনাত্মক চার্জ থাকে, এই ধনাত্মক চার্জগুলো স্বাভাবিকভাবে সে যেহেতু চার্জটা পজিটিভ অর্থাৎ ধনাত্মক, সে এই যে অ্যানায়নের যে ঋণাত্মক পার্টটুকু রয়েছে বা ঋণাত্মক যে ইলেকট্রনগুলো রয়েছে তাকে আকর্ষণ করবে, তাই না? এখানে কি বলতে চাচ্ছি? এখানে যে ক্যাটায়ন আছে, ক্যাটায়নের যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের চার্জটা ধনাত্মক আর ধনাত্মক যেহেতু সে হচ্ছে স্বভাবতই ইলেকট্রন যে মেঘটা আছে অ্যানায়নের তাকে আকর্ষণ করতে থাকবে। অন্যদিকে ক্যাটায়নের যে নিউক্লিয়াস রয়েছে সেটা যেহেতু পজিটিভ সে হচ্ছে আবার অ্যানায়নের যে নিউক্লিয়াস রয়েছে তাকে কি করবে? তাকে হচ্ছে সে বিকর্ষণ করবে, তাই তো? অর্থাৎ ক্যাটায়নের নিউক্লিয়াসটা পজিটিভ হতে অ্যানায়নের নিউক্লিয়াসটাও পজিটিভ। তাই ক্যাটায়নের নিউক্লিয়াস অ্যানায়নের নিউক্লিয়াসকে বিকর্ষণ করবে। দেখো এখানে কিন্তু ২ টি ঘটনা ঘটেছে। একটা হচ্ছে ক্যাটায়নের যে নিউক্লিয়াস রয়েছে তার যে ধনাত্মক চার্জ সেটা হচ্ছে অ্যানোনের ইলেকট্রন মেঘটাকে নিজের দিকে টানা শুরু করেছে এবং অ্যানায়নের যে নিউক্লিয়াসটা রয়েছে সেটা পজিটিভ হতে তাকে বিকর্ষণ করছে, রাইট? তো এতে করে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এই যে ক্যাটায়নের এই টানাটানির কারণে বা ক্যাটায়নের নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ অ্যানায়নের ইলেকট্রন মেঘটাকে সে যেহেতু নিজের দিকে টানছে, তাই দেখা যায় অ্যানায়নের যে ইলেকট্রন মেঘগুলো রয়েছে সেটা কিছুটা ক্যাটায়নের দিকে সরে আসে। তো এতে করে আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে ঘটনাটার কারণে টানাটানির ঘটনার কারণে দেখা যাচ্ছে হচ্ছে এই যে ক্যাটায়নের নিউক্লিয়াস দ্বারা অ্যানায়নের যে হচ্ছে ইলেকট্রন মেঘ বা অ্যানায়নের যে আকারটা রয়েছে সেটা বিকৃতি হয়ে গেছে বা বিকৃত হয়ে গেছে, তাই তো? ডিস্টর্টেড হয়ে গেছে অনেকটা, রাইট? তো এই যে ঘটনাটা, এই ঘটনাটাকেই বলা হয় হচ্ছে ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের বিকৃতি। দেখো এখানে ক্যাটায়নের জন্যই কিন্তু হচ্ছে অ্যানায়নের বিকৃতি হয়েছে। কেন? কারণ ক্যাটায়নের নিউক্লিয়াসটাই তো হচ্ছে অ্যানায়নের ইলেকট্রন ক্লাউড বা ইলেকট্রন মেঘটাকে তার নিজের দিকে টেনে নিয়েছে। এই টেনে নেওয়ার জন্য হচ্ছে ক্যাটায়নের কিছু হয়নি, বাট হচ্ছে অ্যানায়ন যেটি ছিল তার আকারটা হচ্ছে বিকৃতি হয়ে গেছে। আর এই যে ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের যে বিকৃতির ঘটনাটা এটাকেই বলা হয় হচ্ছে পোলারায়ন। আশা করি পোলারায়নের কনসেপ্টটি পুরো ক্লিয়ার হয়ে গেছে। তো এখানে একটু খেয়াল করো এই যে ক্যাটায়ন কি করলো? ক্যাটায়ন হচ্ছে অ্যানায়নের আকারটাকে বিকৃতি করলো।
তাই না? তো ক্যাটায়ন যেহেতু অ্যানায়নের আকারটাকে বিকৃত করল, তার মানে হচ্ছে ক্যাটায়নের একটা ক্ষমতা আছে অ্যানায়নের আকারটাকে বিকৃত করার বা অ্যানায়নকে পোলারিত করার, তাই না? তাই বলা হয়ে থাকে হচ্ছে ক্যাটায়নের থেকে পোলারায়ন ক্ষমতা আর এখানে বিকৃত কে হয়েছে? এখানে বিকৃত হয়েছে অ্যানায়ন, তাই তো? বা বলতে পারি পোলারাইত হয়েছে এখানে অ্যানায়ন। তাই বলা হয়ে থাকে অ্যানায়নের থেকে হচ্ছে পোলারাইত হবার ক্ষমতা। অর্থাৎ এখানে ক্যাটায়ন পোলারায়ন করছে, তার দ্বারা হচ্ছে জিনিসটা। আর এদিকে কার হচ্ছে পোলারায়ন হচ্ছে? এখানে পোলারায়ন হচ্ছে অ্যানায়নের। তাই আমরা বলে থাকি ক্যাটায়নের থাকে হচ্ছে পোলারায়ন করার ক্ষমতা, অর্থাৎ অ্যানায়নকে বিকৃত করার ক্ষমতা। অন্যদিকে অ্যানায়ন যেটা আছে তার হচ্ছে নিজে বিকৃত হয়ে যাওয়ার ক্ষমতা থাকে বা বলতে পারি অ্যানায়নের থাকে হচ্ছে পোলারাইত হবার ক্ষমতা। তো আশা করি পোলারায়নের যে কনসেপ্টটা আছে সেটা তোমরা ভালো মতনই বুঝতে পেরেছো। যদি না বুঝো আবার একটু টেনে ব্যাকে গিয়ে এই জিনিসটা আবার রিপিট করতে পারো। আর এই যে পোলারায়ন যে ব্যাপারটা আছে এখানে সবচাইতে ইম্পোর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে সবসময় মনে রাখবে কোনো একটা আয়নিক যৌগে পোলারায়ন যত বেশি হবে তার সমযোজী বৈশিষ্ট্য তত বেশি বেড়ে যাবে। কেন একটু খেয়াল করো। কি বললাম? দেখো পোলারায়ন কিন্তু সবসময় আয়নিক যৌগতে হয়। আয়নিক যৌগতে পোলারায়ন যত বেশি হবে সে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য বা সমযোজী ধর্মটা বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? একটু খেয়াল করো আয়নিক যৌগের ধর্মটা কি? আয়নিক যৌগের ধর্মটা হচ্ছে একজন ইলেকট্রন দিবে অর্থাৎ ক্যাটায়ন ইলেকট্রন দিবে এবং অ্যানায়ন ওই ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করবে, রাইট? তারা কিন্তু শেয়ার করে না। শেয়ার করা হচ্ছে সমযোজী যৌগের বৈশিষ্ট্য। তো একটু খেয়াল করো এই যে পোলারায়নটা হলো এখানে পোলারায়ন হওয়ার কারণে দেখো এখন এমন একটা সিচুয়েশন হয়েছে দেখো এই যে ইলেকট্রন মেঘটা এখন ইলেকট্রন মেঘটা ক্যাটায়নের মধ্যবর্তী অবস্থান করছে এবং অ্যানায়নের মধ্যবর্তী অবস্থান করছে। এই ব্যাপারটা অনেকটা শেয়ারের মতো হয়ে গেল না? যে এই যে ইলেকট্রন ক্লাউড বা ইলেকট্রনের ম্যাগটা সে এখন ক্যাটায়নও হচ্ছে ইউজ করছে এবং অ্যানায়নও ইউজ করছে। তো এখানে কি হলো? এখানে আয়নিক যৌগ শুরুতে ছিল বাট শেষে দেখা যাচ্ছে সমযোজী যৌগের মতো আচরণ করছে। অর্থাৎ এই ঘটনাটা কেন হয়েছিল? আর এই ঘটনাটা কেন হয়েছিল? এই ঘটনাটা হয়েছিল হচ্ছে পোলারায়নের জন্য, তাই তো? সো অর্থাৎ আমরা বলতে পারি পোলারায়ন যেখানে বেশি হয় ওই যৌগের সমযোজী বৈশিষ্ট্যটাও বেশি হয়ে থাকে। তো এখন আমরা হচ্ছে যেটা পড়বো সেটা হচ্ছে একটা যৌগের পোলারায়ন কিরকম হবে সেটা আমরা কিভাবে বুঝবো? একটা সমযোজী যৌগ যদি আমাকে দিয়ে দেয়, যেমন একটু আগে দেখো এক্সাম্পল হিসেবে আমরা পোলারিটি কিন্তু বের করে ফেলেছি মান দিয়ে, তাই না? মান দিয়ে কিন্তু আমরা দেখেছি কোন যৌগতে কেমন পোলারিটি হচ্ছে। বাট এখানে আমরা কিভাবে বুঝবো কোনো একটা যৌগতে পোলারায়ন কেমন হচ্ছে? অর্থাৎ কোনো একটা আয়নিক যৌগে পোলারায়ন কেমন হচ্ছে সেটা আমরা যেভাবে বুঝতে পারবো সেটাই হচ্ছে আমরা এখন পড়বো ফাজানের নীতি দিয়ে। ফাজানের একটা নীতি আছে যেটা দিয়ে আমরা বলতে পারি একটা আয়নিক যৌগতে ঠিক কতটা পোলারায়ন হবে। অর্থাৎ একটা আয়নিক যৌগ ঠিক কতটা সমযোজী বৈশিষ্ট্য দেখাবে সেটা আমরা এক্সপ্লেইন করতে পারি ফাজানের নীতি দিয়ে। ফাজানের টোটাল ৩ টা নীতি রয়েছে। ৩ টা নীতিতে যাওয়ার আগে আমরা একটা বেসিক পড়বো এখন যেটা আসলে ফাজানের নীতির অংশ না। বাট এই বেসিকটা একটু আমরা পড়ে রাখবো যাতে আমাদের হচ্ছে যখন এমসিকিউ বা ক্রিয়েটিভ বা সিকিউ কোয়েশ্চেন আসবে অর্থাৎ সৃজনশীল আসবে তখন যেন আমরা অ্যান্সার করতে পারি। তো এখন যে জিনিসটা পড়বো কয়েক লাইনে এটা আসলে ফাজানের নীতি না। এখন যেটা পড়ছি সেটা বেসিক ক্লিয়ার করার জন্য পড়ছি। ফাজার নীতিটা একটু পর আমরা শুরু করব। তো বেসিকটা আসলে কি দেখো, আমরা কিন্তু একটু আগে দেখে এসেছি পোলারায়ন যে আয়নিক যৌগতে বেশি হয় সে হচ্ছে অধিক সমযোজী, তাই তো? আর একটা যৌগ যদি সমযোজী বৈশিষ্ট্য তার বাড়তে থাকে তার হচ্ছে আয়নিক যে বৈশিষ্ট্য আছে সেটা কমতে থাকবে। অর্থাৎ যে আয়নিক যৌগে পোলারায়ন বেশি হবে সে তার যে সমযোজী ধর্ম আছে সেটা বাড়তে থাকবে এবং আয়নিক ধর্মটা কমতে থাকবে। দেখো আয়নিক ধর্ম যদি কমে যায় আমরা জানি আয়নিক ধর্মের একটা বৈশিষ্ট্য আছে। আয়নিক যে ধ যৌগগুলো থাকে আয়নিক যৌগগুলোর গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, পানিতে দ্রবণীয়তা, তড়িৎ ও তাপ পরিবাহিতা অনেক বেশি থাকে। আমি আবার রিপিট করছি। আয়নিক যৌগগুলোর যেটা হয় সেটা হচ্ছে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, পানিতে দ্রবণীয়তা, তাপ ও তড়িৎ পরিবাহিতা অনেক বেশি থাকে। বাট একটু খেয়াল করি এখানে আয়নিক যৌগের পোলারায়ন হলে তার সমযোজী বৈশিষ্ট্য বেড়ে যাচ্ছে, আয়নিক বৈশিষ্ট্য কমে যাচ্ছে। আয়নিক বৈশিষ্ট্য যেহেতু তার কমে যাচ্ছে তার মানে তার গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, পানিতে দ্রাব্যতা, তড়িৎ ও তাপ পরিবাহিতাও কমে যাবে। সো এই যে ব্যাপারটা এটা একটু মাথায় রাখবে। কারণ এটা দিয়ে হচ্ছে তোমাদের ক্রিয়েটিভ কোয়েশ্চেন অর্থাৎ সৃজনশীল এবং এমসিকিউতে বেশ পেঁচায়। সো একটু এই জিনিসটা মাথায় রাখবে। এখন আমরা ডিরেক্টলি ফাজানের নীতিতে যেটা আছে ৩ টা নীতি রয়েছে সেই ৩ টা নীতি এখন একটু আমরা পড়ব। এখানে ফাজানের নীতিটা অনেক বেশি কনফিউজিং তোমাদের কাছে মনে হলেও বাট আমরা যখন আস্তে এক্সাম্পলের মাধ্যমে করব তখন তোমাদের কাছে অনেক বেশি ইজিয়ার মনে হবে। সো চলো একটু ফাজানের ৩ টা নীতি পড়ে আসি। আর মনে রাখবে পরীক্ষাতে কিন্তু ডিরেক্টলি বলে দেয় যে ফাজানের নীতিগুলো লিখো। সো একটু এগুলো মুখস্থ রাখতে হবে। একটু খেয়াল করো ফাজানের নীতির যে ৩ টা নীতি রয়েছে তার যে ১ম নীতি সেটা হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ যত বেশি হবে পোলারায়ন তত বেশি হবে।
অন্যদিকে ক্যাটায়নের আকার যত ছোট হবে এবং অ্যানায়নের আকার যত বড় হবে পোলারায়ন তত বেশি হবে। অ্যান্ড লাস্ট যে নীতি সেটা হচ্ছে ক্যাটায়নের ডি অরবিটাল থাকলে পোলারায়নটা বেশি হবে। কিচ্ছু বুঝতে পারোনি, তাই তো? সো চলো একটা, একটা করে নীতি আমরা একটু ক্লিয়ার করি। সো ১ম এই আমরা এই নীতিটা ক্লিয়ার করি যে ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ বেশি হলে পোলারায়ন বেশি হয় বলতে আসলে কি বোঝায়, তাই তো? সো ১ম এই আমরা একটু ফাজনের ১ম নীতিটা দেখে আসি যেটা হচ্ছে ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ বেশি হলে পোলারায়ন বেশি হয় বলতে আসলে কি বোঝাচ্ছে? ধরো তোমার কাছে ৩ টা যৌগ দেয়া রয়েছে। একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, একটা হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আরেকটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তো সোডিয়াম ক্লোরাইডকে যদি আমরা ভাঙিয়ে লিখি আমরা কিভাবে লিখতে পারবো? Na+Cl-। অন্যদিকে ম্যাগনেসিয়াম ক্লোরাইডকে আমরা ভাঙিয়ে লিখলে লিখতে পারবো Mg2+ এবং 2Cl-। অন্যদিকে অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে ভাঙিয়ে লিখলে আমরা লিখতে পারবো অ্যালুমিনিয়াম 3+ এবং 3Cl-, রাইট? তো একটু খেয়াল করো ফাজলের নীতি আসলে কি বলেছে? ফাজলের নীতি বলেছে এই যে যৌগগুলো রয়েছে, এই যৌগগুলোর মাঝখানে যার ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ বেশি তার পোলারায়ন বেশি হবে। তো এখানে দেখো, এখানে ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ বেশি হলে পোলারায়ন বেশি হবে বলতে কি বোঝাচ্ছে? দেখো এখানে কিন্তু অ্যানায়ন যেগুলো আছে অর্থাৎ ক্লোরাইড যেটা আছে এখানে চার্জ এই যৌগতে হচ্ছে -1 রয়েছে আর এইখানে হচ্ছে ক্যাটায়ন যেটা আছে ক্লোরাইড মাইনাস এখানেও হচ্ছে তার চার্জ -1 ই রয়েছে আর এইখানে যে ক্লোরাইড রয়েছে তারও হচ্ছে -1 ই রয়েছে। তার মানে এখানে অ্যানায়ন যেগুলো আছে অর্থাৎ ক্লোরাইড সবারই হচ্ছে চার্জ সমান, তাই তো? তাই আমরা এখানে অ্যানায়ন দিয়ে এখানে আর হিসাবটা করতে পারব না। আমরা যেটা দিয়ে হিসাব করতে হবে সেটা হচ্ছে ক্যাটায়ন। একটু খেয়াল করো। এই যৌগতে সোডিয়াম ক্লোরাইডে ক্যাটায়ন হচ্ছে Na+ আর ম্যাগনেসিয়াম ক্লোরাইডে ক্যাটায়ন হচ্ছে ম্যাগনেসিয়াম 2+। অন্যদিকে অ্যালুমিনিয়াম ক্লোরাইডে ক্যাটায়ন হচ্ছে অ্যালুমিনিয়াম 3+, রাইট? তো এখানে চার্জ কোথায় বেশি? চার্জ কিন্তু এখানে অ্যালুমিনিয়াম +3 তে বেশি, রাইট? ম্যাগনেসিয়াম +2 তে একটু কম, সোডিয়াম প্লাসে আরো কম। তার মানে এখানে ক্যাটায়নের সবচেয়ে বেশি চার্জ রয়েছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যৌগে। তো ফাজানের নীতি যেটা বলেছে সেটা হচ্ছে ক্যাটায়ন ও অ্যানোনের চার্জ যত বেশি হবে পোলারায়ন তত বেশি হবে। সো এই যৌগটাতে আমার কি? এই যৌগটাতে আমার ক্যাটায়নের চার্জটা সবচেয়ে বেশি। বাট অ্যানোনের চার্জ সব যৌগতেই হচ্ছে সেম, তাই হচ্ছে অ্যানোনের চার্জ নিয়ে আমরা আর ভাবছি না। যদি সেম না থাকতো তাহলে ভাবতাম। বাট এখানে যেহেতু হচ্ছে সেম তাই আমরা শুধুমাত্র ক্যাটায়ন নিয়ে ভাবছি। দেখো তো এখানে যেহেতু অ্যালুমিনিয়ামে হচ্ছে ক্যাটায়নের চার্জ সবচাইতে বেশি তার মানে এখানে পোলারায়নটা বেশি হবে। আর আমরা কি পড়ে এসেছি? পোলারায়ন যেখানে বেশি হবে সেই যৌগটা অধিক সমযোজী। তো এখানে তোমাকে যদি আস্ক করি এই ৩ টা যৌগের মাঝখানে কোনটার পোলারায়ন বেশি হবে? অবশ্যই অ্যান্সার হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইডে পোলারায়নটা বেশি হবে। কারণ এই ক্ষেত্রে ক্যাটায়নের চার্জটা বেশি। আর ক্যাটায়নের চার্জ যেখানে বেশি হয় তার পোলারায়নটা বেশি হয়। অর্থাৎ এখানে পোলারায়ন সবচেয়ে বেশি হবে তার। আর যার পোলারায়ন বেশি হয় সে কি হয়? অধিক সমযোজী। অর্থাৎ এখানে তার যেহেতু পোলারায়ন সবচেয়ে বেশি হচ্ছে সে হবে সবচাইতে বেশি সমযোজী। অন্যদিকে এখানে যেহেতু তার হচ্ছে পোলারায়ন সবচেয়ে কম হচ্ছে তার মানে সে হবে হচ্ছে অধিক আয়নিক বা কম সমযোজী আমরা বলতে পারি। রাইট? আর এই যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড রয়েছে সে হবে হচ্ছে এই ২ টার মাঝামাঝি। তো আশা করি ফাজানের ১ম নীতিটা তোমরা বুঝতে পেরেছ। এখন ধরো পরীক্ষাতে তোমাকে কোয়েশ্চেন করা হয়েছে এইখানে তাদের আয়নিক এর ক্রম লিখো। অর্থাৎ এই যে যৌগগুলো রয়েছে তার মাঝখানে কোনটা সবচেয়ে বেশি আয়নিক সেটা লিখো। তো একটু খেয়াল করো এখানে আয়নিক সবচেয়ে বেশি কে ছিল? সোডিয়াম ক্লোরাইড, তাই তো? তারপর কে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তারপর কে হবে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তাই তো? সো ক্রমটা হবে হচ্ছে সবচাইতে বেশি আয়নিক সোডিয়াম ক্লোরাইড, দেন ম্যাগনেসিয়াম ক্লোরাইড, দেন অ্যালুমিনিয়াম ক্লোরাইড। সো এভাবে চাইলে কিন্তু ফাজানের নীতিতে আমরা খুব সুন্দরভাবে কোনো একটা আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্যটা বের করে ফেলতে পারি। তো এখানে চাইলে কিন্তু আরো কিছু এক্সট্রা কোয়েশ্চেন করতে পারতো। কিরকম কোয়েশ্চেন দেখো, এখানে কোয়েশ্চেন কিন্তু একটা এরকম করা যায় সেটা হচ্ছে এই ৩ টা যৌগের মাঝখানে কার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মান সবচাইতে কম? তো তখন তুমি এই আনসারটা কিভাবে করবে? দেখো আমরা জানি যে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি থাকে হচ্ছে আয়নিক যৌগের, রাইট? আর সমযোজী যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মান থাকে সবচাইতে কম। তো এখানে সবচাইতে অধিক সমযোজী কে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড না? তো অ্যালুমিনিয়াম ক্লোরাইড যেহেতু অধিক সমযোজী তার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মানটা হবে কম। সিমিলার ওয়েতে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের পানিতে যাব্যতা কম হবে, তড়িৎ ও তাপ পরিবাহিতাও কম হবে। আর যদি কোয়েশ্চেনটা এখন রিভার্স করে এটা আস্ক করা হতো যে এখানে কার হচ্ছে সবচাইতে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, পানিতে যাব্যতা, তড়িৎ ও তাপ পরিবাহিতা বেশি। তখন অ্যান্সার কি দিতে? তখন অ্যান্সার তো অবশ্যই সোডিয়াম ক্লোরাইড দিতে, তাই না? কারণ এই যৌগগুলোর মাঝখানে সবচাইতে অধিক আয়নিক কে? সোডিয়াম ক্লোরাইড হচ্ছে এই যৌগগুলোর মাঝখানে সবচাইতে অধিক আয়নিক, তাই তার হচ্ছে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, পানিতে যাব্যতা এবং তড়িৎ ও তাপ পরিবাহিতা বেশি হতো। কারণ আমরা জানি আয়নিক যৌগের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, পানিতে যাব্যতা, তড়িৎ ও তাপ পরিবাহিতা বেশি হয়ে থাকে। তো আশা করি ফাজানের যে ১ম নীতিটি ছিল সেটা হচ্ছে ক্যাটায়ন ও অ্যানোনের চার্জ যত বেশি হবে, পোলারায়ন তত বেশি হবে সেটা তোমরা বুঝতে পেরেছ। এখন চলো ফাজানের যে ২য় নীতিটি রয়েছে অর্থাৎ ক্যাটায়নের আকার যত ছোট হবে এবং অ্যানায়নের আকার যত বড় হবে, পোলারায়ন তত বেশি হবে সেটা একটু আমরা দেখে আসি।
তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা ২ টা ভাগে ভাগ করে নিব এই নীতিটাকে সেটা হচ্ছে ১ম এ আমরা দেখব ক্যাটায়নের আকার ছোট হলে পোলারায়ন বেশি হচ্ছে সেই কনসেপ্টটা। দেন আমরা দেখব অ্যানায়নের আকার বড় হলে পোলারায়ন বেশি যেটা হচ্ছে সেই কনসেপ্টটা। সো ১ম এ আমরা দেখি ক্যাটায়নের আকার ছোট হলে পোলারায়ন যে বেশি হয় সেটা একটু আমরা এখন দেখব। তো তার জন্য ৩ টা এক্সাম্পল বুক থেকে আমরা চুজ করে ফেলেছি। তো একটু খেয়াল করি এখানে কি রয়েছে? বেরিয়াম ক্লোরাইড আছে, এখানে স্ট্রনশিয়াম ক্লোরাইড আছে আর এখানে ক্যালসিয়াম ক্লোরাইড রয়েছে, তাই তো? সো বেরিয়াম ক্লোরাইডকে যদি আমরা ভেঙে লিখি আমরা এরকম লিখতে পারবো স্ট্রনশিয়াম ক্লোরাইডকে আমরা এভাবে, অন্যদিকে ক্যালসিয়াম ক্লোরাইডকে আমরা এভাবে আয়নিত করে লিখতে পারি। রাইট? তো একটু খেয়াল করো ফাজানের ২য় নীতি যেটা বলেছে, তো একটু খেয়াল করো এখানে কিন্তু চাইলে আমরা ফাজানের ১ম নীতিটা এপ্লাই করতে পারব না। কেন? দেখো এখানে অ্যানায়ন যেগুলো আছে তাদেরও চার্জ সমান এবং ক্যাটায়ন যেগুলো আছে এগুলোরও হচ্ছে চার্জ সমান। সো এখানে ফাজানের ১ম নীতি কিন্তু খাটবে না। যেহেতু ১ম নীতিটি খাটছে না তাই আমরা হচ্ছে 2nd নীতিতে এখানে মুভ করেছি। ফাজানের নীতির ক্ষেত্রে মনে রাখবে সবসময় ১ম নীতি না খাটলে ২য় টাতে মুভ করবে। ২য় টাও যদি না খাটে দেন হচ্ছে ৩য় টাতে মুভ করতে হয়। তো এখানে যেহেতু ১ম নীতিটি খাটছে না তাই আমাদের ২য় নীতিটা প্রয়োজন। দেখো এখানে অ্যানায়নের সাইজ কিন্তু তো দেখো এখানে অ্যানায়ন কিন্তু সবাই হচ্ছে ক্লোরাইড, তাই না? এখানে ক্লোরিন হচ্ছে অ্যানায়ন রয়েছে তাই ক্লোরিনের এখানে আকার তো হচ্ছে ৩ টারই সমান হবে, তাই না? একই পরমাণু, একই পরমাণুর আকার তো সেইমই হবে। তাই আমরা এখানে অ্যানায়নের আকার দেওয়ার ব্যাপারটাকে এক্সপ্লেইন করতে পারছি না। বাট এখানে ক্যাটায়ন দেখো এখানে একটা ক্যাটায়ন হচ্ছে বেরিয়াম, আরেকটা হচ্ছে স্ট্রনশিয়াম, আরেকটা হচ্ছে ক্যালসিয়াম। তাদের আকার তো আর সেম হবে না। সো এখানে চাইলে আমরা ক্যাটায়নের আকার দিয়ে হচ্ছে জিনিসটাকে এক্সপ্লেইন করতে পারি। তো এবার দেখি কোন ক্যাটায়নটার আকার সবচাইতে ছোট? দেখো এখানে যে একই গ্রুপ থেকে আমরা কিন্তু জানতাম উপর থেকে নিচে গেলে ক্যাটনের আকার বা যেকোনো একটা পরমাণুর আকার বাড়তে থাকে, রাইট? একই গ্রুপের উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বাড়তে থাকে। তো একটু খেয়াল করি এখানে বেরিয়াম যেটা আছে সে হচ্ছে সবচেয়ে নিচে রয়েছে, তাই না? অন্যদিকে স্ট্রনশিয়াম যেটা আছে সেটা একটু উপরে আছে আর ক্যালসিয়াম হচ্ছে সবার উপরে আছে, তাই না? অর্থাৎ এখানে বলতে পারি যে এখানে সবচেয়ে ছোট আকার হচ্ছে ক্যালসিয়ামের, দেন তার থেকে একটু বড় হচ্ছে স্ট্রনশিয়াম আর স্ট্রনশিয়াম থেকে আরেকটু বড় হচ্ছে বেরিয়াম। তার মানে এখানে ক্যাটায়ন সবচাইতে আকার ছোট হচ্ছে ক্যালসিয়ামের। সো ক্যালসিয়ামের যেহেতু এখানে ক্যাটায়নের আকার সবচাইতে ছোট, তার মানে এই যৌগতে পোলারায়নটাও বেশি হবে। আর যে যৌগতে পোলারায়নটা বেশি হয় সেখানে আমরা কি জানি? সেখানে হচ্ছে সমযোজী বৈশিষ্ট্যটা বেশি থাকে, তাই তো? তো আমরা বলতে পারি এখানে আমাদের ক্যালসিয়াম ক্লোরাইডের হচ্ছে পোলারায়ন সবচাইতে বেশি হবে। পোলারায়ন তার যেহেতু সবচাইতে বেশি এখানে, সে হবে অধিক সমযোজী এবং তার আয়নিক বৈশিষ্ট্য কম এবং তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, তার পানিতে দ্রবণীয়তা কম, তার তড়িৎ ও তাপ পরিবাহিতাও কম হবে। তাহলে এই ক্ষেত্রে ক্যালসিয়াম ক্লোরাইডের পোলারায়ন হবে সবচাইতে বেশি অর্থাৎ ক্যালসিয়াম ক্লোরাইড এই ক্ষেত্রে হবে অধিক সমযোজী। অন্যদিকে বেরিয়াম ক্লোরাইড যেটা আছে তার পোলারায়ন সবচেয়ে কম হওয়াতে সে হবে অধিক আয়নিক। আর এইখানে স্ট্রনশিয়াম ক্লোরাইড হবে হচ্ছে তাদের মাঝামাঝি অবস্থানে, তাই তো? সো এখন যদি আমাকে পরীক্ষাতে আস্ক করে যে সমযোজী বৈশিষ্ট্যের ক্রমটা লিখো অর্থাৎ এখানে ৩ টা মৌলের মাঝখানে দুঃখিত ৩ টা যৌগের মাঝখানে কে সবচাইতে বেশি অধিক সমযোজী সেটা লিখতে, তখন আমরা কি লিখব? অবশ্যই লিখব সবচাইতে অধিক সমযোজী হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, দেন স্ট্রনশিয়াম ক্লোরাইড, দেন বেরিয়াম ক্লোরাইড। কেন? কারণ ক্যালসিয়াম ক্লোরাইডের সবচাইতে বেশি পোলারায়ন এই ক্ষেত্রে হচ্ছে। তো এটা ছিল হচ্ছে ক্যাটায়নের আকার ছোট হলে পোলারায়নটা বেশি হচ্ছে সেটা। এবার দেখি অ্যানায়নের আকার বড় হলে পোলারায়ন যে বেশি হয় সেটা। তো এখানে আমরা কয়েকটা যৌগ নিয়ে নিয়েছি। দেখো এখানে ১ম টা হচ্ছে ক্যালসিয়াম আয়োডাইড, পরেরটা হচ্ছে ক্যালসিয়াম ব্রোমাইড, তারপরেরটা হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইড। তো ক্যালসিয়াম আয়োডাইডকে আমরা ভাঙিয়ে ক্যালসিয়াম 2+ এবং 2 আয়োডাইড মাইনাসে লিখতে পারি। সিমিলার ওয়েতে ক্যালসিয়াম ব্রোমাইডকে আমরা এভাবে ভাঙিয়ে লিখতে পারি। আর ক্যালসিয়াম ফ্লোরাইডকে এভাবে ভাঙিয়ে লিখতে পারি। তো এখানে তোমরা যারা ভাঙিয়ে এভাবে লিখতে পারো না তাদের জন্য আমি আমার কমেন্ট বক্সে লিঙ্কে একটা ভিডিও দিয়ে দিয়েছি। ওই ভিডিওর লাস্টের পার্টটুকু হচ্ছে তোমরা যদি একটু দেখে ফেলো তাহলে এই ভাঙিয়ে লিখাটা লিখতে পারবে। তাহলে আর কোনো কনফিউশন থাকবে না। আর যারা পারো তারা প্রসিড করতে পারো। তো এই ক্ষেত্রে দেখো ফাজানের যে ২য় নীতিটি সেটি বলেছিল অ্যানায়নের আকার যত বেশি হবে পোলারায়ন তত বেশি হবে, তাই তো? তো এখানে দেখো ক্যালসিয়াম সবগুলোই কি রয়েছে? ক্যালসিয়াম রয়েছে না? এখানে সবগুলোই ক্যালসিয়াম রয়েছে। এখানে একটু ভুল আছে। এটা হবে +2 এটা হবে ক্যালসিয়াম 2+। তো একটু খেয়াল করো। এই ক্ষেত্রে ক্যাটায়নের আকার দেখো সবগুলোরই হচ্ছে সমান, তাই না? সবগুলোই হচ্ছে এখানে ক্যালসিয়াম। সো ক্যাটায়নের আকার দিয়ে আমরা এটা চার্জ করতে পারছি না। এখন আমাদের দেখতে হবে অ্যানায়নের আকার। তো একটু খেয়াল করো ফাজান বলেছে অ্যানায়নের আকার যার বড় তার পোলারায়ন বেশি হয়, তাই তো? তো এই ক্ষেত্রে দেখো এখানে অ্যানায়ন আয়োডিন আছে, এখানে ব্রোমিন আছে, এখানে হচ্ছে ফ্লোরিন আছে, তাই তো? তো এখানে আমরা দেখব কার আকারটা সবচাইতে বড়। তো একটু খেয়াল করে তারা কি? তারা দেখো এখানে ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন সবাই কিন্তু গ্রুপ ১৭ র মৌল, তাই তো? তো এখানে দেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাই তো? আর আমরা জানি একই গ্রুপের উপর থেকে নিচে গেলে তাদের আকারটা বাড়তে থাকে। তো এই ক্ষেত্রে দেখো ফ্লোরিন থেকে ক্লোরিনের আকার বড়, ক্লোরিন থেকে ব্রোমিনের, ব্রোমিন থেকে আয়োডিনের আকার বড়। তো এই ক্ষেত্রে কার আকার সবচাইতে বড়? অবশ্যই আয়োডিনের আকার সবচাইতে বড়। তো আয়োডিনের আকার বা অ্যানায়নের আকার যেহেতু এখানে সবচাইতে বড় তাহলে তার পোলারায়নটাও কি হবে? বেশি হবে। অর্থাৎ এই ক্ষেত্রে ক্যালসিয়াম আয়োডাইডের পোলারায়ন সবচাইতে বেশি হবে। আর আমরা জানি পোলারায়ন যার সবচাইতে বেশি হয় তার সমযোজী বৈশিষ্ট্যটা বেশি থাকে, আয়নিক বৈশিষ্ট্য কম থাকে, তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম থাকে, পানিতে দ্রবণীয়তা তড়িৎ ও তাপ পরিবাহিতাও কম থাকে।
আর অন্যদিকে ক্যালসিয়াম ফ্লোরাইডে যেহেতু হচ্ছে এখানে তার পোলারায়ন সবচাইতে কম হচ্ছে কারণ তার অ্যানোনের যে আকারটা রয়েছে, অ্যানোনের আকারটা হচ্ছে এখানে বড়, তাই তার হচ্ছে সবচাইতে কম পোলারায়ন হবে এবং সে অধিক আয়নিক হবে। আর সে হবে ক্যালসিয়াম ব্রোমাইড হবে মাঝামাঝি অবস্থানে। সো এখন যদি আমাকে কোয়েশ্চেন আস্ক করা হয় যে পোলারায়নের ক্রম লিখো, অর্থাৎ এই ৩ টা যৌগের মাঝখানে কার পোলারায়ন সবচাইতে বেশি হচ্ছে সেটা লিখো। সো আমরা লিখতে পারব না? আমরা তো অবশ্যই পারব যে এখানে ক্যালসিয়াম আয়োডেটের সবচাইতে বেশি হচ্ছে, দেন ক্যালসিয়াম ব্রোমাইড, দেন ক্যালসিয়াম ফ্লোরাইডের। তো আমরা তখন ফাজানের ১ম নীতি, ২য় নীতি শেষ করলাম। এখন চলো আমরা ফাজানের ৩য় নীতিটা দেখি। তো একটু খেয়াল করো, ফাজানের ৩য় নীতিটা তখনই খাটবে যখন ফাজানের ১ম এবং ২য় যে নীতিটি রয়েছে সেগুলো খাটবে না। তখনই হচ্ছে ফাজানের ৩ নাম্বার নীতিতে আমরা মুভ করব। কিরকম দেখো? ফাজানের ৩ নাম্বার নীতি যেটা সেটা ছিল হচ্ছে ক্যাটায়নে ডি অরবিটাল থাকলে পোলারায়নটা বেশি হবে। কেমন? একটু খেয়াল করো। এখানে একটা এক্সাম্পলই তোমাদের বুকে আছে প্লাস এই একটা এক্সাম্পলই হচ্ছে তোমাদের এইচএসসি তে আসে। তাই একটু এটাকে মনোযোগ সহকারে দেখো, যেটা সেটা হচ্ছে দেখো, এখানে সোডিয়াম ক্লোরাইড এবং কপারের ক্লোরাইডের মাঝখানে কম্পেয়ার করতে বলেছে কোথায় পোলারায়নটা বেশি হয়। সো এটার জন্য আমরা যেন কি করতাম? প্রথমেই তাদেরকে আয়নিত করে ফেলতাম। তাই তো? তো একটু এখানে আয়নিত করে দেখো, এখানে ক্যাটায়ন এবং অ্যানায়ন ২ খানেই কিন্তু চার্জ সমান রয়েছে। দেখো ক্যাটায়ন এখানে প্লাস, এখানে একটা প্লাস, অ্যানায়ন এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস। অর্থাৎ ১ম যে নীতিটা অর্থাৎ চার্জের যে হিসাব দিয়ে পোলারায়ন ব্যাপারটা বের করা সেটা কিন্তু এখানে হচ্ছে না। সেকেন্ড যেটা ছিল সেটা হচ্ছে সাইজের ব্যাপারটা। দেখো এখানে অ্যানায়ন যেটা আছে এখানেও ক্লোরাইড, এখানেও ক্লোরাইড। তার মানে তাদের সাইজটা সমান। সো এই ক্ষেত্রে আমি সেকেন্ড যে নীতিটা সেটা খাটাতে পারছি না। দেন অন্যদিকে এখানে ক্যাটায়ন যেটি রয়েছে কপার প্লাস এবং এখানে যেটা আছে সোডিয়াম প্লাস, তাদেরও কিন্তু সাইজ একদম সমান। কিরকম সমান দেখো? এক্সপেরিমেন্টালি মেজার করে দেখা গেছে সোডিয়াম প্লাসের সাইজ হয়ে থাকে 0.095 ন্যানোমিটার, অন্যদিকে কপার প্লাসের সাইজ হয়ে থাকে 0.096 ন্যানোমিটার। তো তোমাদের মনে হতে পারে কপারের সাইজটা একটু বড়। আসলে না, এখানে তারা হচ্ছে প্রায় সমান চার্জই আমরা বলতে পারি। কারণ দেখো এই যে মানটা এটা হচ্ছে ন্যানোমিটার স্কেলে, যেটা খুবই ছোট, তাই হচ্ছে তা দিয়ে আমরা পোলারায়নটা এক্সপ্লেইন করতে পারি না। তাই হচ্ছে এক্ষেত্রে আমরা সোডিয়াম এবং কপারের যে সাইজটা আছে বা আকারটা রয়েছে তাকেও আমরা সেম ধরে নিচ্ছি। অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়নের যে আকার রিলেটেড যে দ্বিতীয় নীতিটি রয়েছে সেটা আমরা খাটাতে পারছি না। সো যখন আমরা ১ম এবং ২য় নীতি কোনটাই খাটাতে পারব না, তখন আমরা ৩য় নীতিতে মুভ করব। তো ৩য় নীতিতে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যাটায়নের যেটা ডি অরবিটাল থাকবে তার পোলারায়ন বেশি হবে। তার মানে এখানে ইলেকট্রন বিন্যাস করতে হবে। তো এখানে NaCl এ ক্যাটায়নকে সোডিয়াম, রাইট? তো এখানে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করব এবং কপারের ক্লোরাইডে এখানে ক্যাটায়নকে কপার, তাই কপারেরও হচ্ছে ইলেকট্রন বিন্যাস করে নিব। তো এখানে একটু খেয়াল করো, সোডিয়াম যেটি আছে তাতে কিন্তু কোনো ডি উপশক্তি স্তর নেই। অন্যদিকে কপার যেটি রয়েছে তাতে কিন্তু ডি উপশক্তি স্তর রয়েছে। এই দেখো 3D10। কপারে যেহেতু ডি উপশক্তি স্তর রয়েছে, তাই হচ্ছে কপারের ক্যাটায়নের যে যৌগটা আছে তাতে পোলারায়ন বেশি হবে। এটাই হচ্ছে ফাজানের ৩য় নীতি। কারণ ফাজানের ৩য় নীতিতে কি বলা আছে? যে যৌগের ক্যাটায়নের ডি অরবিটাল থাকবে সেখানে পোলারায়ন বেশি হবে। সো এই ক্ষেত্রে যেহেতু কপারের হচ্ছে ক্যাটায়নের ডি অরবিটাল রয়েছে, তাই কপারের যে যৌগটি রয়েছে অর্থাৎ কপার ক্লোরাইড সেখানে পোলারায়নটা বেশি হবে। তো এখানে যেহেতু পোলারায়ন বেশি হচ্ছে সে হবে অধিক সমযোজী, আর অন্যদিকে NaCl কি হচ্ছে? পোলারায়নটা কম হচ্ছে, তাই সে হবে অধিক আয়নিক। তো এখন যদি আমাদের পরীক্ষাতে জানতে চাওয়া হয় গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, পানিতে দ্রাব্যতা, তাপ ও বিদ্যুৎ পরিবাহিতার ক্রম লিখতে। সো আমরা জানি গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দ্রাব্যতা, তাপ ও বিদ্যুৎ পরিবাহিতা কার বেশি হয়? যারা আয়নিক যৌগ, রাইট? সো এই ক্ষেত্রে যেহেতু NaCl হচ্ছে আয়নিক যৌগ অর্থাৎ তার পোলারায়ন কম হচ্ছে, তার কি হবে? তার গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দ্রাব্যতা, তাপ ও বিদ্যুৎ পরিবাহিতা বেশি হবে, রাইট? কেননা NaCl হচ্ছে অধিক আয়নিক। আর অন্যদিকে কপার ক্লোরাইড যেহেতু অধিক সমযোজী, তার গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দ্রাব্যতা, তাপ ও বিদ্যুৎ পরিবাহিতার মানটা হবে কম। তো আশা করি ফাজানের এই ৩ নাম্বার নীতিটাও তোমরা বুঝতে পেরেছ।